আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতেই জানাবো শিরোনাম। হাম ও উপসর্গে 23 দিনে 149 জনের মৃত্যু, আক্রান্তদের রাজধানীমুখী চাপ, স্বাস্থ্য খাতের কেনাকাটায় দুর্নীতিতে হতাশ মন্ত্রী। আমাদের অনেক কেনাকাটা হয় স্বাস্থ্যের জন্য, সেইখানে অনেক মারপেচ থাকে দুর্নীতি করার জন্য। এটা তো স্বাস্থ্য দিবস আলোচনা হওয়া উচিত, এগুলি কেউ বলবেন না আপনারা? অর্ধেক বেলা তুই লেগে গেছে, এখন আমি বাকি কাজ কখন করবো? সকাল 8টা থেকে সিরিয়াল দিলাম সেই মাজারের আরো পিছনে। জ্বালানির জন্য হাহাকারে বাড়ছে ক্ষোভ, সাময়িক বন্ধ অনেক স্টেশন, সংকটের জন্য মজুতদারদের দুষছেন মন্ত্রী। এপ্রিলে দাম বাড়ছে না জানালেন উপদেষ্টা। যেখানেই যান না কেন সেই অ্যাপ ওটা দেখিয়ে দেবে আপনি কতটুকু ফুয়েল নিয়েছেন। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নেই, আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। ট্রাম্পের হুমকির পর ইরানের 5 শহরে ইসরায়েলের তাণ্ডব, রেললাইন ও গুরুত্বপূর্ণ 8 সেতু ধ্বংসের দাবি, খার্ক দ্বীপে ব্যাপক হামলা। লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন কারাগারে, রিমান্ড শুনানি শেষে আওয়ামীপন্থী আইনজীবীদের স্লোগান হট্টগোল। সংবিধান সংস্কারে 11 দলের নতুন ধারাবাহিক কর্মসূচি ঘোষণা, নেতাদের অভিযোগ গণভোট উপেক্ষা করে জাতিকে হতবাক করেছে বিএনপি। বিসিবির পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার পর দায়িত্ব নিল তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। প্রথম দায়িত্ব হবে বোর্ডের ভাবমূর্তি উদ্ধার জানালেন নতুন সভাপতি। অবশ্যই আমরা ইলেকশন করব। এখানে আপনি আমাকে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে, আমার ইচ্ছা থাকতে পারে, আমি করতে পারি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। হামের প্রকোপে এবার ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। আক্রান্ত রোগীদের নিউমোনিয়া, ডায়রিয়ার মতো রোগের ঝুঁকি বেড়ে যায়। সংক্রমণ করাতে পারে এনকেফ্যালাইটিস বা মস্তিষ্ক প্রদাহে। চিকিৎসকরা বলছেন হাম আক্রান্ত হলে কমে যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, তাই জ্বর বা উপসর্গ দেখা দিলেই শিশুদের আইসোলেশনের পরামর্শ চিকিৎসকদের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গেল 23 দিনে হাম ও হাম রোগের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 149 জনের। হাম উপসর্গ নিয়ে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে অর্ধশতাধিক শিশু। তীব্র জ্বর, শরীরের র্যাশ ও চুলকানি, সর্দি কাশি, ডায়রিয়া, শ্বাস প্রশ্বাসের জটিলতায় ভুগছে রোগীরা। এদের কেউ আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া সহ অন্যান্য রোগেও। ফুসফুসে চাপ কমাতে শিশুদের দেয়া হচ্ছে নেবুলাইজার। গ্যাস দিচ্ছি ঠান্ডা কাশির জন্য, কাশিটা যতক্ষণ হাম থাকবে কাশি থাকবে। কোনো আশা দিছিল না যে বাঁচবো, অনেক শ্বাসকষ্ট হচ্ছিল, তারপর সারা মুখ ঘাও হয়ে গেছিল, গলার ভিতরে ঘাও হয়েছিল, নাকের ভিতরে ঘাও হয়েছিল। সুই দিচ্ছে, তারপরে জ্বরের জন্য ওষুধ দিচ্ছে, পাতলা পায়খানার জন্য ওষুধ দিচ্ছে, তারপর অনেক পদের মেডিসিন দিচ্ছে আর কি। দেওয়া নেই যে বাচ্চা এখন একটু সুস্থ। 4টে দিছি আর 9 মাসের আর একটা দেয়। হামেরটা দেওয়া হয়নি? হ্যাঁ, হামেরটা দেওয়া হয়। 5 দিন পরে আর কি জ্বর, কাশি, হাম বাইরেছে, তারপরে হসপিটালে এসে পাতলা পায়খানা কমে না। কথা বলে জানা যায় রোগীদের অধিকাংশই হামের সম্পূর্ণ টিকা নেননি। এমন রোগী রয়েছে প্রাপ্তবয়স্কদের মধ্যেও। জ্বর হয়তো ভালো হয়ে যেত, আবার 2 দিন ভালো থাকতো, আবার পাতলা পায়খানা হইতো, হওয়ার পরে 4 দিন যাওয়ার পরে অবস্থা হাম উঠে গেছে। হামেটা আমার চোখ মুখ ফুলে গেছিল, শরীরে অনেক জায়গায় ফুলে গেছে। এই যে এরকম ফুলে যাওয়ার পরে মনে করেন যে আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার পরীক্ষা করে বলছে এটা হাম। আর পুরো শরীর বইরা গেছিল, এখন একটু কমা ধরছে। আর টিকা দিয়েছেন? হামের টিকা দেওয়া হয় না, দিতে হবে। হামের 10 মাসের টিকা দেওয়া হয়েছে, এটা 15 মাসের টিকা দেওয়া, ওই টিকাটা দেওয়া হয়নি। গত কয়েক বছর টিকাদানে অনিয়মের কারণে এবার হামের প্রাদুর্ভাব হলেও চিকিৎসকরা জানান শিশুদের প্রাণহানির কারণ ভিন্ন। মিজলস ভাইরাসে আক্রান্ত হবার পর কমে যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, যে অবস্থাকে বলা হয় ইমিউন অ্যামনেশিয়া। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হওয়ায় নিউমোনিয়া, মস্তিষ্কে প্রদাহ বা এনকেফ্যালাইটিস
ডায়াবেটিসের মতো জটিল অবস্থা হচ্ছে শিশুদের। যেহেতু তার হাম আক্রান্ত হয়ে তার ইমিউন সিস্টেমটাকে সে অনেক দুর্বল করে দিয়েছে, ফলে এই পরবর্তীতে এই বাচ্চাগুলো খুব দ্রুত গতিতে নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে, কানের ইনফেকশনে আক্রান্ত হতে পারে এবং পরবর্তীতে জটিলতা গিয়ে আইসিইউতে বা হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এবং শুধু তাই না, মিজেলস আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে যাওয়ার পরও বেশ কয়েক বছর পর্যন্ত বলা হয়ে থাকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং এটা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত আমরা বলে থাকি। ডিএনসিসি কোভিড হাসপাতালে বর্তমানে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি আছেন 290 জন। হাসপাতালটিতে আইসিইউতে সংকটপূর্ণ অবস্থায় 48 শিশু। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। টিকা কিনতে দেশে প্রতি বছর ব্যাপক দুর্নীতি হয়। দুর্নীতি করতে স্বাস্থ্য খাতের কেনাকাটায় ইচ্ছাকৃত মার প্যাচ রাখে একটি চক্র। সকালে বিশ্ব স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। অনেক কোম্পানির ঔষধে সক্রিয় উপাদানের ব্যাপক ঘাটতি আছে বলে জানান তিনি। নৈতিকতার উন্নতি না হলে এই খাতের পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। বিশ্ব স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর মিন্টো রোডের আবু সাইদ কনভেনশন সেন্টারে। এতে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেন এই খাতের নানা অসঙ্গতি। We are promoting corruption in this sector. মন্ত্রী বলেন, দুর্নীতি করতে স্বাস্থ্য খাতের কেনাকাটায় মারপ্যাঁচ রাখা হয়। ভ্যাকসিন কেনাকাটাও এই চক্রের বাইরে নয়। It should be multi dose, কিন্তু আমাদের টেন্ডারে এমনভাবে লিখে দেওয়া হয় সিঙ্গেল ডোজ, কোনো এক প্রতিবেশী রাষ্ট্রের মানুষকে খাওয়ানোর জন্য। সারা পৃথিবী এখন 20 ভেরিয়েন্টে পর্যন্ত চলে গেছে না মিজেলস টিকা, আমরা 10 ভেরিয়েন্ট। উদ্দেশ্য এটা দিলে এই কোম্পানি পাবে, অন্যগুলি পাবে না। স্বাস্থ্যমন্ত্রী মনে করেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে বড় বাধা এর অনিয়ম। স্বাস্থ্যকর্মী, ওষুধ কোম্পানি ও প্রশাসন সবার নৈতিকতার চর্চা ছাড়া বদলাবে না স্বাস্থ্য খাত। আমাদের অনেক কেনাকাটা হয় স্বাস্থ্যের জন্য, সেইখানে অনেক মারপ্যাচ থাকে দুর্নীতি করার জন্য। তো এটা তো স্বাস্থ্য দিবস আলোচনা হওয়া উচিত। এগুলি কেউ বলবেন না আপনারা? এভাবে দৌড়াদৌড়ি করে লাভ হবে না। উই শুড ক্লোজ দ্য করাপশন হোল ইন দ্য ডিপার্টমেন্টাল বাই অ্যান্ড সেল, যেটা আমরা এখনো সাকসেসফুল হতে পারিনি। আশা করি at the start of the next financial year we shall bring 100% closure of corruption in health ministry. অনেক কোম্পানির ওষুধে সক্রিয় উপাদানের ঘাটতি আছে, তারপরও তাদের কার্যক্রম চলমান, এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিপরীতে অনেক ভালো কোম্পানির অগ্রগতি বাধাগ্রস্ত করা হচ্ছে। টেস্টিং রিপোর্ট দেখেছি, যা ইনগ্রেডিয়েন্টস থাকার কথা তার চেয়ে 70% কম। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে জ্বালানি সংকটের প্রভাব এখন সরাসরি পড়ছে মানুষের দৈনন্দিন জীবনে। ঘন্টার পর ঘন্টা পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ফলে ব্যাহত হচ্ছে কাজ, কমছে আয়, এলোমেলো জীবনের ছন্দ। কিছু কিছু পাম্পে জ্বালানি সরবরাহ আগের মাসের চাইতে খানিকটা বাড়লেও তা এখনও অপর্যাপ্ত। আপাতত না বাড়লেও পরিস্থিতি আরও খারাপ হলে জ্বালানির দাম সমন্বয়ে সরকার বাধ্য হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। বেসরকারি চাকরিজীবী জহিরুল ইসলাম কেরানীগঞ্জ থেকে রাজধানীর পরিবাগে মোটরসাইকেলের জন্য জ্বালানি নিতে সকাল 6টায় লাইন ধরেন। প্রায় 4 ঘন্টা পর তেল পেলেও ততক্ষণে অফিসের জন্য দেরি হয়ে গেছে। এখন এই যে আজকে যদি কিছু তেল পাই হয়তো বা আবার 4-5 দিন চলা যাব, এই জন্য আর কি একদিন না করে দিছি যে আজকে আসতে পারব না, তো কষ্ট হইব, আর কি করার আছে। বেশ কয়েকদিন ধরে পেট্রোল পাম্পে রাত থেকেই লাইনে দাঁড়াচ্ছেন অনেকে। এই অপেক্ষায় শুধু সময় নয়, সরাসরি প্রভাব পড়ছে জীবিকা আর দৈনন্দিন কাজে। তেল নিতে গিয়েই নষ্ট হচ্ছে দিনের বড় একটা অংশ। 4টার সময় আইছি, প্রায় 70-80 টাকার পিছনে। এই এখন এই যে আপনাদের সামনে পাম্পে আসলাম। ওইটা বাচ্চারা স্কুলে দিয়ে 7:30টায় আমি লাইনে এই মোতালেবের পিছনে লাগাইছি, এখন পর্যন্ত এই পর্যন্ত আইছি, এখনো ঢুকতে পারিনি। কেউ নিবে পেট্রোল, কেউ নিবে অকটেন। তো ওই ভাই সাহেব লাইন ভেঙে আসছে, সবাই তো প্রয়োজনের খাতিরে আসছে। আমার বাচ্চা স্কুল থেকে নিব, ওনার বাচ্চা নিবে, ওনার ভাই নিবে, এই কারণে আমরা লাইনটা ভঙ্গ করতে দিতে চাচ্ছি না, তার জন্য গ্যাঞ্জাম। যাদের হচ্ছে আরও বেশি দায়িত্ব থাকে তাদের তো একটা শিডিউলের মধ্যে চলতে হয়। আমি আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথাই ভাবতেছি যে তারা আসলে এই জিনিসগুলো কীভাবে করতেছে। আমি ধরেন স্টুডেন্ট মানুষ, দেখা যায় আমি 2-1 ঘন্টা এদিক ওদিক ম্যানেজ করে নিচ্ছি। রাইড শেয়ার চালকরা বলছেন, পাম্পে পাম্পে ঘুরেই কেটে যাচ্ছে লম্বা সময়, তাই কমেছে ট্রিপের সংখ্যা, আয় কমে গেছে উল্লেখযোগ্যভাবে।
বিকেলবেলা বের হই আর কি, রাইড শেয়ার করি। রোদের মধ্যে বের হই না, গরম লাগে, তো এই বেলায় তেলটা নেই আর ওই বেলায় চালাই শেষ করে দিই। ম্যানেজ করতে কষ্ট হচ্ছে, সকালবেলা ভোরবেলা হচ্ছে পাম্পে দাঁড়াচ্ছি, কারণ বাইক ছাড়া তো একদমই লোকাল ট্রান্সপোর্টে যাওয়া খুবই দুষ্কর। ছুটি বলা যায় যে যেহেতু আমরা সবসময় ফিল্ডে ওয়ার্ক করি, আমাদের কাজই তো ফিল্ডে থাকা, এখন সময় বের করতে হয়েছে বসের রিকোয়েস্ট করে। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে সরবরাহ কম থাকায় চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না, ফলে বাড়ছে ভিড়, দীর্ঘ হচ্ছে প্রতীক্ষা। এদিকে চলতি মাসে জ্বালানি তেলের দাম বাড়ছে না আশ্বাস দিলেও নিজেই পুরোপুরি আশ্বস্ত নন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জ্বালানির মূল্য সারা পৃথিবীর অনেকে বাড়ালেও আমরা অন্তত আরো 1 মাসের জন্য বাড়াচ্ছি না, একটু অপেক্ষা করতে চাইছি যদি এটা হয়, কারণ একটা নতুন সরকার জ্বালানির মূল্য বাড়িয়ে যে সংকটগুলো হতে পারে সেটা না করে দেখা। যদি সংকট বাড়তে থাকে তখন এই অফিস বলেন বা মার্কেট বলেন সব ক্ষেত্রে আমরা নিশ্চয় আরো টাফার সিদ্ধান্ত নিতে হতে পারে। জ্বালানি নেয়ার সীমা নির্ধারণে অ্যাপ তৈরির কথা জানান এই উপদেষ্টা, বলেন শিগগিরই চালু হবে এটি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সংসদে তিনি বলেন দেশে এখন ডিজেল, পেট্রোল আর অকটেন আছে 1,91,000 টনেরও বেশি। এ মাসে আসছে আরও 2 লাখ টন জ্বালানি। অসাধু ব্যবসায়ী কর্তৃক জ্বালানি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি প্রসঙ্গে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করা হলে এই তথ্য দেন তিনি। জানান এখন পর্যন্ত অবৈধ মজুতদারদের কাছ থেকে 40,48,000 লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। বলেন ডিজেল আছে 1,64,640 মেট্রিক টন, 30 এপ্রিলের মধ্যে আরও 1,38,000 টন আসবে। এছাড়া দেশে অকটেন আছে 10,400 টন, এপ্রিলের মধ্যে আসবে আরও 71,000 টন। আর পেট্রোল আছে 16,000 টন, 36,000 টন পেট্রোল আসবে এ মাসেই। সংকটের ফলে বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। আমরা প্রতি মাসে দামের সমন্বয় করি। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করে যদি সমন্বয় করে দেখা যায় যে দাম বৃদ্ধি করা এখনই প্রয়োজন, তাহলে আমরা ইনশাল্লাহ আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে মূল্য বৃদ্ধি করার চিন্তা করব। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড শুনানির সময় এজলাসে হট্টগোল করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। সেই সাথে দেয়া হয় জয় বাংলা স্লোগান। ভিড়ের মধ্যে আসামি শিরিন শারমিন সিঁড়ি থেকে নামার সময় পড়ে যান। লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ভোরে গ্রেপ্তারের পর তাকে দুপুরে আদালতে হাজির করা হয়। দুপুরে কড়া নিরাপত্তায় লালবাগ থানার আশরাফুল হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আদালতে হাজির করা হয়। এ সময় 2 দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। তবে রিমান্ডের বিরোধিতা করে তার জামিন চান আসামিপক্ষের আইনজীবীরা। বিচারক রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ আদেশের পর আসামিপক্ষের আইনজীবীরা এজলাসে শুরু করেন হট্টগোল। শিরিন শারমিন চৌধুরীকে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় শুরু হয় জয় বাংলা স্লোগান। এ সময় আইনজীবী, পুলিশ, সাংবাদিকদের হুড়োহুড়ির মধ্যে সিঁড়িতে পড়ে যান শিরিন শারমিন চৌধুরী। হত্যাচেষ্টা মামলায় শিরিন শারমিনের গ্রেফতার নিয়ে আসামিপক্ষ আপত্তি তুললেও রাষ্ট্রপক্ষ বলছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এই ঘটনার সঙ্গে পরিকল্পনাকারী রয়েছে, ষড়যন্ত্রকারী রয়েছে, আর্থিকভাবে সহায়তাকারী রয়েছে এবং যারা প্রত্যক্ষভাবে তারা অংশগ্রহণ করেছে, সবাই একই হত্যা, ষড়যন্ত্র, পরিকল্পনা, অর্থ সহায়তা সরাসরি তারা অংশগ্রহণকারী, প্রত্যেকেই অভিযোগে অভিযুক্ত। অতএব শিরিন শারমিন চৌধুরী সে পরিকল্পনা এবং ষড়যন্ত্রের সঙ্গে সম্পূর্ণভাবে সে জড়িত। আদালতে আমরা বলেছি যে সংবিধানের 74 ধারা মূলে উনি যখনই স্পিকার হিসেবে শপথ নিয়েছেন, ওনার সমস্ত রাজনৈতিক সম্পৃক্ততা অফ হয়ে গিয়েছে। উনি একজন নিরপেক্ষ ব্যক্তি ছিলেন, ওনার নামে এই পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নাই এবং আগাগোড়া উনি একজন কমপ্লিট ক্লিন মানুষ এবং উনি প্রথমত নারী।
24-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে 27 দিন পর পদত্যাগ করেন তৎকালীন সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এ সময় অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেলেও গা ঢাকা দেন তিনি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরান জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েলি বাহিনী। রাজধানী তেহরান সহ 5 শহরের অন্তত 8টি প্রধান সেতু ধ্বংসের দাবি জানিয়েছে তেল আবিব। টার্গেট করা হয় ইরানের রেলপথকে। দফায় দফায় হামলা করা হয় প্রধান প্রধান সড়ক লক্ষ্য করেও। এর পাশাপাশি বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করেও বিমান হামলা চলছে। এসব বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে জড়ো হয়েছে শত শত ইরানি। এদিকে হরমুজ দ্বীপের কৌশলগতভাবে ব্যাপক গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপেও ছোড়া হয় মিসাইল। এ অবস্থায় হামলা জোরদার করেছে তেহরানও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অব্যাহত রেখেছে হামলা। ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে জনসাধারণের মাঝে। এরই মাঝে বাহরাইনে বসবাসরত মার্কিন নাগরিকদের নিরাপদ অবস্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। আজ রেভলিউশনারি গার্ডদের ব্যবহার করা রেললাইন এবং সেতুতে হামলা চালিয়েছি আমরা। এসব সেতু ব্যবহার করে অস্ত্র এবং অস্ত্র তৈরির কাঁচামাল সরবরাহ করে তারা। যেসব অভিযানের অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো ইরানের সাধারণ মানুষের উপর হামলার জন্য নয়। এসবের লক্ষ্য দেশটির সন্ত্রাসী শাসন ব্যবস্থাকে দুর্বল করে গুঁড়িয়ে দেয়া। এর আগে এক রাতে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন মঙ্গলবারই হতে পারে সেই রাত। জবাবে ইরানের দাবি সামরিক বাহিনীর পরাজয় আড়াল করতেই ট্রাম্প বিভ্রান্তিকর এবং অশোভনীয় মন্তব্য করছেন। তেহরানের অভিযোগ, মুখে আলোচনার প্রস্তাব দিয়েও সমান তালে হুমকি ধামকি আর হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাই কূটনৈতিক আলোচনার জন্য বিশ্বাসযোগ্যতা হারিয়েছে তারা। তেহরানের স্থানীয় সময় বুধবার ভোর 3:30টায় শেষ হবে ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া সময়সীমা। সোমবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে আলটিমেটামের কথা মনে করিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। তেহরান যদি চুক্তিতে রাজি না হয় ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেবেন ট্রাম্প। চাইলে মাত্র 4 ঘন্টার মধ্যেই ধ্বংস করে দিতে পারেন সবগুলো, দিয়েছেন এমন হুঁশিয়ারি। তাদের হাতে একদিন সময় আছে। পূর্বাঞ্চলীয় সময় আগামীকাল রাত 8টা। এরপর আর কোনো সেতু আর কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না তাদের। মঙ্গলবার রাত 12টার মধ্যেই সবগুলো বিস্ফোরিত হবে, জ্বলবে এবং অকার্যকর হবে, পুরোপুরি ধ্বংস হবে। ট্রাম্পের এমন মন্তব্যকে ভিত্তিহীন আখ্যা দিয়েছে ইরান। আইআরজিসির পাল্টা হুঁশিয়ারি, কোনো হুমকি শত্রুর বিরুদ্ধে ইসলামী যোদ্ধাদের বৈধ অভিযান ঠেকাতে পারবে না। বিভ্রান্ত মার্কিন প্রেসিডেন্ট এমন অচলাবস্থার মধ্যে পড়েছেন যে এমন অশোভনীয় ভাষা, ঔদ্ধত্য এবং ভিত্তিহীন হুমকি দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পরাজয়কে ন্যায্যতা দিতে চাইছেন। এসবের কোনো প্রভাব পড়বে না শত্রুপক্ষের বিরুদ্ধে ইসলামী যোদ্ধাদের চলমান কঠোর অভিযান। কথায় আর কাজে কোনো মিল নেই যুক্তরাষ্ট্রের। তাই তারা কূটনৈতিক আলোচনার জন্য বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, এমন মন্তব্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। যুদ্ধবিরতি চাইলে ইরানের শর্ত মানতেই হবে, এমন মন্তব্য করেছেন ইসমাইল বাঘেই। ডরথি তাসরিন, যমুনা নিউজ। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে পানি সম্পদ আইন, বিচার ও সংসদ বিষয়ক, মুক্তিযুদ্ধ, অর্থ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত 14টি বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। বিলগুলোর উপর ধারা অনুযায়ী কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে বিলগুলোর উপর কোনো আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে কণ্ঠ ভোটে সরাসরি সেগুলো পাশ হয়। বিল পাশের অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা মোট 133টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি 98টি অপরিবর্তিতভাবে এবং 15টি সংশোধন সহ পাশের সুপারিশ করে। বাকি 20টির মধ্যে 4টি বাতিল এবং 16টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়। পাশ হওয়া বিলগুলোর ক্ষেত্রেও বিশেষ কমিটি বিলগুলোকে অপরিবর্তিতভাবে পাশের সুপারিশ করেছিল। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সংসদে কোনো সিদ্ধান্ত না হওয়ায় 11 দলীয় ঐক্য ধারাবাহিক আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছে। এই মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। দলটির সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদে স্বাক্ষর করেও বিএনপি জাতিকে হতবাক ও হতাশ করে গণভোটকে উপেক্ষা করেছে। কর্মসূচি ঘোষণায় মাওলানা মামুনুল হক বলেন,
আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ কায়েম করতে বিএনপি সরকার সবকিছু করে যাচ্ছে। মগবাজার আলফালাহ মিলনায়তনে বৈঠক করেছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন সহ জ্বালানি সংকট নিরসনের দাবিতে এই বৈঠক করে তারা। বৈঠক শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের শুরুতে জোট সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, বিএনপি গণভোটের রায় উপেক্ষা করে 11 দলকে রাজপথে যেতে বাধ্য করছে। আর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জন আকাঙ্ক্ষা পূরণ না করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার পথে হাঁটছে বিএনপি। যেই ফ্যাসিবাদকে বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম, অনেক রক্ত, অনেক লড়াই, অনেক জীবনের মাধ্যমে বিতাড়িত করেছিল, বর্তমান সরকারের কার্যক্রম আমাদেরকে আবার শঙ্কিত করে তুলছে যে তারা আবার ভিন্ন রূপে সেই ফ্যাসিবাদকেই বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। আমরা রাজপথের ধারাবাহিক আন্দোলন সিদ্ধান্ত নিয়েই মাঠে নেমেছি। আজকের এই আলোচনার প্রেক্ষিতে আগামী দিনের যে আন্দোলন এবং এই আন্দোলনের যে কর্মসূচি আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিফিংয়ে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোট নিয়ে সংকট বিএনপি তৈরি করেছে, তাই এই সংকট তাদেরই সমাধান করতে হবে। যে সংকট পার্লামেন্টে সমাধান করা সম্ভব, যে বিতর্ক এখানে নিষ্পত্তি করা সম্ভব, সেটাকে যদি ওনারা রাজপথে ঠেলে দিতে চান তো আমাদের তো উই হ্যাভ নো ওয়ে, আমাদের তো আর কোনো পথ থাকবে না। সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার কাছে যদি জনরায় তুচ্ছ হয়, গৌণ হয়, উপেক্ষিত হয়, তাহলে আমাদের আর কোনো পথ নেই। আমাদের যে জনগণ রায় দিয়েছে আমাদের সেই জনগণের কাছেই যেতে হবে। দাবিসমূহ বাস্তবায়নে আগামী 9 এপ্রিল থেকে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। জনসচেতনতা তৈরি করার জন্য 11 দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হবে আগামী 9 এপ্রিল। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হলো। ট্রাইব্যুনালের সাথে একীভূত করে আইন পাশ হলো সংসদে। বিলটি পাশের পর আইনমন্ত্রী বলেন, যারা গুমের বিচার নিয়ে সন্দিহান তাদের বিলটি পড়ে দেখা উচিত। বিলটি নিয়ে আপত্তি না থাকা সত্ত্বেও এসব কথা বলায় আইনমন্ত্রীকে সতর্ক করেন সংসদের স্পিকার। আমি এখন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব সংসদের শুরুতে আলোচনা হয় জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ ও গৃহীত নোটিশের উপর। এরপরে আইন প্রণয়ন কার্যাবলী। মোহাম্মদ আসাদুজ্জামান মন্ত্রী, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট 2026 সংসদে উত্থাপন করেন। এর সময় কার্যবিধিতে না থাকলেও বিলটি নিয়ে কথা বলা দরকার বলে জানান আইনমন্ত্রী। যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন। যে গুমটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটিতে ছিল না, গুমটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে গুমের ব্যাপারে আমরা যে বিচার করতে বদ্ধপরিকর সেইটারই একটি ডেমনস্ট্রেশন এই আইনের মধ্যে আমরা এনেছি মাননীয় স্পিকার। পরে সর্বসম্মতিক্রমে পাশ হয় বিলটি। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। সর্বসম্মতিক্রমে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এরপর পয়েন্ট অফ অর্ডারে বিরোধী দলীয় নেতা আইন পাশের সময় গুম নিয়ে কথা বলাকে অনাহুত বলে উল্লেখ করেন। এই বিলটি পাশ করা প্রসঙ্গে মাননীয় আইনমন্ত্রী যে কথাগুলো বলেছেন, আমার কাছে এটা অনাহুত এবং এইটার সাথে আমি এটাকে সম্পৃক্ত মনে করি না। এই অংশটা না বললেই ভালো হতো। ওই নির্দিষ্ট সময় যখন আসবে তখন আলোচনায় আমরা অংশগ্রহণ করব। এখানে এই ব্যাপারে আর কিছু বলতে চাচ্ছি না। পরে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মাননীয় আইনমন্ত্রী, এই সম্পর্কে তো কেউ আপত্তিও দেয় নেই। আপনি যে সর্বশেষ যে কথাটি বললেন, কোনো আপত্তি তো এই সংসদে কারো কাছ থেকে শুনি নেই আমরা। বাইরে গুমের বিচার করার ব্যাপারে এই সরকারের সদিচ্ছাকে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করেছেন। সেই কারণে এই বিলটাকে আমরা উপস্থাপনের আগে আপনার সামনে ক্লিয়ার করলাম যে আমরা গুমের ব্যাপারে, গুমের বিচার ব্যাপারে কতটা কমিটেড। স্পিকার আইনমন্ত্রীকে বিল পাশের সময় তা নিয়ে কথা বলা থেকে বিরত থাকার পরামর্শ দেন। মাননীয় মন্ত্রী, বাইরে কত লোক কত কথা বলে, আপনি সংসদের মধ্যে আলোচনা, ধন্যবাদ, আপনি সংসদের আলোচনার মধ্যে সংসদ সদস্যদের বক্তব্যের মধ্যে আপনার বক্তব্য সীমাবদ্ধ রাখেন। বাইরের কথা শোনার প্রয়োজন জাতীয় সংসদে এখন নাই। এখানে আইন অনুযায়ী, বিধি অনুযায়ী। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। ধন্যবাদ। এ ব্যাপারে
নতুন করে গুম অধ্যাদেশের প্রয়োজনীয়তা ছিল না, এটি বাতিল করে ট্রাইব্যুনাল আইনে একীভূত করা যথার্থ হয়েছে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ শাসনামলে ভিন্ন মত দমনে গুমের অভিযোগ রয়েছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। 5 আগস্টের পর গুমের সাথে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার শুরু হয় ট্রাইব্যুনালে। অন্তর্বর্তী সরকারের সময়ে গুমের বিচারে আলাদা গুম অধ্যাদেশ প্রণয়ন করা হলেও সংসদে এটি হুবহু পাশ না করে সংশোধনের কথা বলছিল সরকার দল থেকে। তবে মঙ্গলবার গুম অধ্যাদেশ বাতিল করা হয়, সেই সাথে গুমকে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল পাশ হয় সংসদে। ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির ডেফিনেশনের মধ্যে গুমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গুমের বিচারকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমরা গুমকে একটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে ডিফাইন করেছি। সেই কারণে মাননীয় স্পিকার, যারা গুমের আইন নিয়ে আমরা গুম চাচ্ছি না, গুমের বিচার চাচ্ছি না বলছেন, তাদের জন্য বলছি এই আইনটা ভালো করে পড়ে দেখবেন। ট্রাইব্যুনাল আইনের সাথে গুমের বিষয়টি একীভূত করাকে যথার্থ বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, ট্রাইব্যুনাল আইনে গুমের বিচার সম্ভব। এই গুম অধ্যাদেশটা আমার কাছে মনে হচ্ছে যে এই গুম অধ্যাদেশটা একটা অপ্রয়োজনীয় আইন ছিল। গুম হওয়ার ক্ষেত্রে যে অপরাধটা, মানে গুম অধ্যাদেশের আওতাধীন যে অপরাধটা ছিল, সেটা ইতোমধ্যেই আমাদের আইনে সেটা সংবিধিবদ্ধ ছিল। তো আমাদের আইনে যে গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিল, সেখানে আবার আরেকটা আইন করে আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনেই হয়নি। এদিকে গুমের ঘটনায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনে দেয়া মায়ের ডাকের 101টি অভিযোগের বিষয়ে দ্রুত কাজ করা হবে বলে জানায় চিফ প্রসিকিউটর। এটা খুব সহজসাধ্য ইনভেস্টিগেশন না, একটু জটিল এবং অনেকগুলো গোপনীয় জিনিস আমাদেরকে ইনভেস্টিগেশনে বের করে নিয়ে আসতে হবে, সময় সাপেক্ষ বিষয়। আমরা দৃশ্যমান কার্যক্রম গতকালকে থেকে আমরা শুরু করেছি। মায়ের ডাকের প্রত্যেকটা ইনভেস্টিগেশন আমরা ইন্ডিভিজুয়ালি করব এবং আশা করি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখাতে পারবো। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ 6 জনকে হত্যায় 22 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক আসামি সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নওফেল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এই আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি যে, এবং আমরা বিশ্বাস করে আশা করছি যে আমরা সাক্ষ্য প্রমাণ দিয়ে তাদের বিরুদ্ধে যে আজকের আনিত চার্জ আমরা যথাযথভাবে সেটা আমরা ট্রাইব্যুনালে প্রতিষ্ঠা করতে পারবো। এ মামলায় সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী সহ 4 জন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুতকৃত প্রায় 10,100 লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। বিকেলে জেলা শহরের গোকর্ণঘাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে সদর উপজেলা প্রশাসন ও র্যাব 9। এ সময় খোলা অবস্থায় জ্বালানি তেল বিক্রির দায়ে 3টি দোকান থেকে প্রায় 10,000 লিটার ডিজেল ও 100 লিটার অকটেন জব্দ করা হয়। পরে অবৈধ মজুদ এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে 3 দোকান মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়। জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদ রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান পরিচালনা করে সার্টিফিকেট জালিয়াত চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব। বিকেলে উপজেলার অলিপুর শৈলজুড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল বাসিত রিয়ানকে আটক করা হয়। র্যাব জানায়, অনলাইনে বিজ্ঞাপন দিয়ে গ্রাহক সংগ্রহ এবং তাদের জন্য জাল সনদের PDF কপি তৈরি করে বিক্রি করতেন রিয়ান। এছাড়া মূল সনদ রাজশাহী থেকে প্রিন্ট করে কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। দীর্ঘদিন ধরে চক্রটি ভুয়া শিক্ষাগত সনদ তৈরির সাথে জড়িত। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র্যাব। গুগল সার্চ দেয় যে বিষয় সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা গুগলের সার্চ দেয় এটা ক্রপ করে ক্যানভাতে কাজ করে। ওয়েবসাইটের মাধ্যমে সে এই অনলাইন
জালিয়াতির যে জাল সার্টিফিকেট সেগুলোর প্রচারণা চালিয়ে থাকে এবং এই প্রচারণাটা খুবই মুখরোচক। বৈদেশিক কর্মসংস্থানের সৃষ্টি জাল সার্টিফিকেটের মাধ্যমে বিভিন্ন চাকরিতে জয়েন করার প্রয়োজনীয়তা যারা উপলব্ধি করে তাদেরকে তারা টার্গেট করে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটি উৎসর্গ করেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। সেই স্মৃতিকে উপজীব্য করে রবীন্দ্রসঙ্গীত আর নাচের মূর্ছনায় মঞ্চায়িত হয় গীতিনাট্য বসন্ত। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের ঢাকা মহানগর শাখার আয়োজনে রাজধানীর ছায়ানটের মিলনায়তনে সৃষ্টি হয় রবীন্দ্রময় এক সন্ধ্যা। রাজকোষ শূন্য প্রায়, মন্ত্রণা সভায় বসলেই সচিবরা আসেন তাদের নিজ বিভাগের জন্য টাকা দাবি করতে। প্রকৃতির নতুন রূপ, যৌবন আর বসন্তের উচ্ছলতাকে রাজা ও কবির কথোপকথনের মাধ্যমে তুলে ধরেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যেখানে প্রৌঢ়ত্বের আড়ালে গাওয়া হয়েছে নবযৌবনের জয়গান। গীতিনাট্যটিতে চরিত্র হিসাবে রাজা ও কবির পাশাপাশি বসন্ত, আম্রকুঞ্জ, বেণুবন, দক্ষিণ হাওয়া, মাধবী, ঝুমকোলতার মতো প্রাকৃতিক বিষয়গুলোকে তুলে ধরেন কবি রবীন্দ্রনাথ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যখন আলিপুর সেন্ট্রাল জেলে অনশন করেন, তখন সমর্থন জানিয়ে তাকে বসন্ত গীতিনাট্য গ্রন্থটি উৎসর্গ করেন কবি রবীন্দ্রনাথ। প্রশাসক এবং কবির সাথে সত্যিকার অর্থে সম্পর্ক কেমন হওয়া উচিত সেটাই আমাদের এই বসন্ত নাটকটি আপনাদেরকে দেখাবে। আমাদের এই বসন্তের যাত্রা মহানগর শাখার শুরু হয়েছিল প্রায় 25 বছর আগে, 2002 সালে। এই 25 বছরের যে যাত্রা, এর সঙ্গে আপনারা সঙ্গে যেমন ছিলেন, ভবিষ্যতেও আমাদের সঙ্গে থাকবেন। একক সঙ্গীত, সম্মেলক গান, নৃত্যের পর্ষা সাজিয়ে গীতিনাট্য পরিবেশন করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের শিল্পীরা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। শুভেচ্ছা সফরে ভারত গেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বেলা 3:10 দিল্লিগামী এক ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। আগামী 10 থেকে 12 এপ্রিল মরিশাসে অনুষ্ঠিত ভারত মহাসাগর সম্মেলনে অংশগ্রহণ করতে পররাষ্ট্রমন্ত্রীর এই যাত্রা। দুপুরে মন্ত্রণালয়ে শুভেচ্ছা সফর নিয়ে এক বিবৃতি পড়ে শোনান মুখপাত্র মাহবুবুল আলম। এ সময় তিনি গণমাধ্যমে বলেন, সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করার কথা রয়েছে খলিলুর রহমানের। বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে তার সৌজন্য বৈঠকে অংশগ্রহণ করার কথা হয়েছে। এসব বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হবে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিতর্কিত ভোটার তালিকা সংশোধন বা SIR ঘিরে চলছে তোলপাড়। ভোটের উত্তেজনার মাঝে নন্দীগ্রাম থেকে উঠে এসেছে বিস্ফোরক অভিযোগ। বাদ পড়া ভোটারদের 95%ই মুসলিম। শুধু নন্দীগ্রাম নয়, মালদা, মুর্শিদাবাদ, বসিরহাট সহ একাধিক এলাকায় গণহারে মুসলিম ভোটারদের বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ করছে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি BJP। নির্বাচন সামনে রেখে পশ্চিমবঙ্গ জুড়ে রাজনৈতিক ডামাডোল, নির্বাচনী প্রচারণা আর উত্তেজনার মাঝে সামনে এসেছে এক চাঞ্চল্যকর পরিসংখ্যান। নন্দীগ্রামের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারদের 95%ই মুসলিম। নির্বাচন কমিশনের দেয়া তথ্য বিশ্লেষণ করে গবেষণা প্রতিষ্ঠান সাবার ইনস্টিটিউট প্রকাশ করেছে এই তথ্য।
2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন করা হয়েছে, যেখানে কয়েক ধাপে বাদ দেওয়া হয়েছে প্রায় 91 লাখ বাসিন্দার নাম। সবশেষ ধাপে প্রকাশিত সাপ্লিমেন্টারি লিস্ট থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুসলিমদের। শুধু নন্দীগ্রাম নয়, মালদা, মুর্শিদাবাদ, বসিরহাট সহ বেশ কিছু এলাকাতে উঠেছে একই অভিযোগ। বাদ পড়া ভোটাররা বলছেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও তালিকা থেকে নাম কাটা পড়েছে। রাজ্য জুড়ে তাই তীব্র অসন্তোষ। আপিলের সুযোগ থাকলেও সময় বেশ সীমিত। সম্পূর্ণ চক্রান্ত। আমি তো ভাবছি আলাদা কাগজপত্রে কোনো ভুল কিছু নেই। ভুল একটা, সেটা মুসলিমের ভুল নাম বাদ দিয়েছে। ভুল একটাই কাগজপত্রের সমস্যা, মুসলিমের নাম বাদ দিয়েছে। ওরা সম্পূর্ণ অবৈধ চক্রান্ত। 118 নম্বর বুথে 107 জন বাদ গিয়েছে, তার মধ্যে 100 জন মুসলিম, 7 জন হিন্দু। পাশে আরেকটা বুথে 42 জন বাদ গিয়েছে, তাতে 40 জন মুসলিম, 2 জন হিন্দু। তাহলে এগুলো তো দেখে তো বেশি অংশ মুসলিমরা বাদ দেওয়া হয়েছে। তালিকা থেকে বাদ পড়ার সুনির্দিষ্ট কারণও জানানো হয়নি, তাই মুসলিমদের উদ্দেশ্য প্রণোদিতভাবে বাদ দেওয়া হয়েছে কিনা তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। আমাদের সব কাগজপত্র আছে, তারপরেও ডিলেট হয়ে গেছে। কি করে ডিলেট হয়ে গেছে আমাদের তো একটা প্রমাণ দেবে যে এই কারণে ডিলেট হয়ে গেছে, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা তো বুঝতেই পারছি না যে কি কারণে ডিলেট হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় 27% মুসলিম, ফলে এই ভোট ব্যাংকই নির্ধারণ করতে পারে নির্বাচনের ফলাফল। এনআরসি সহ বিভিন্ন ইস্যুর কারণে রাজ্যের মুসলিম ভোটারদের বড় অংশ তৃণমূল কংগ্রেসের দিকে ঝোঁকেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। তৃণমূলের অভিযোগ, নতুন এই ভোটার তালিকা বিজেপির কারসাজির ফল। এ নিয়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে দুই প্রধান রাজনৈতিক শক্তির মধ্যে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। প্রথমেই করতে চান বিসিবির ভাবমূর্তি উজ্জ্বল। বোর্ডের দায়িত্ব পেয়েই বললেন তামিম ইকবাল। অ্যাডহক কমিটিতে থাকলেও বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন তামিম। প্রথম বোর্ড সভা শেষে জানান, বিসিবির মুখপাত্র হিসেবে কাজ করবেন তানজিল চৌধুরী। দেশের ক্রিকেটের আরও এক অধিনায়ক বিসিবির নেতৃত্বের চেয়ারে। তামিম ইকবাল খানের এই ছবিটার গল্প মঙ্গলবার সন্ধ্যার, যার শুরুটা হয়েছিল বিকেলেই। পক্ষের মাধ্যমে পর্যালোচনা করা হয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ঘোষণা করা হয় 11 সদস্যের নতুন অ্যাডহক কমিটি। দায়িত্ব পেয়েই সন্ধ্যায় বিসিবিতে কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল, প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন সহ নতুন কমিটিকে নিয়ে করলেন বৈঠক। রফিকুল ইসলাম বাবু, মিনহাজুল আবেদিন নান্নু সহ কয়েকজন উপস্থিত ছিলেন সশরীরে। ফাহিম সিনহা, আথার আলীরা যুক্ত হন অনলাইনে। সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি সংক্ষিপ্ত পরিসরে তামিম ইকবাল বললেন, প্রথম কাজ বোর্ডের ভাবমূর্তি উজ্জ্বল। এরকম কেউ দায়িত্ব পান, তখন ডেভেলপমেন্টের কথা বলেন বা বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে প্লাস আমার টিম ব্যক্তিগতভাবে এটা ফিল করে, সবাই মিলে আমরা একসাথে ফিল করি যে আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা। এই লাস্ট 1-1.5 বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এই ক্রিকেটের রেপুটেশনটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রশ্ন ছিল, অ্যাডহক কমিটির সদস্যরাও কি অংশ নিতে পারবেন বিসিবির নির্বাচনে? তামিম জানালেন, জাতীয় ক্রীড়া পরিষদের নিয়মে নেই কোনো বাধা। অবশ্যই আমরা ইলেকশন করব। এখানে আপনি আমাকে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে, আমি করতে পারি, বাবুবার ইচ্ছা থাকতে পারে, আমি করতে পারি, ওনার ইচ্ছা নাও থাকতে পারে। আর যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, আর খালি আমরা না, যারা যারা ইন্টারেস্টেড, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই পার্টিসিপেট করেন। আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হেল্ড করা 3 মাসের মধ্যে। আমরা এটা যে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এই দায়িত্বটা যতটা অনেস্টিভাবে আমরা এই জিনিসটা করতে পারি আর যতটা দ্রুতভাবে আমরা এই জিনিসটা করতে পারি, আমরা এই জিনিসটাই করব। বোর্ডের স্পোকস পার্সন হিসেবে অ্যাডহক কমিটির তানজিল চৌধুরীকে বেছে নেওয়ার কথা জানান তামিম ইকবাল। প্রথম দিনের বৈঠকে কি নিয়ে হলো কথা, সেই উত্তর দিলেন নতুন কমিটির মুখপাত্র। মেইনলি আমাদের যে ব্যাংকের সিগনেটারি আছে সেগুলো আপনার দুটো গ্রুপে ভাগ করা থাকে, একটা ম্যানেজমেন্ট গ্রুপ এ এবং আরেকটা হচ্ছে বোর্ড থেকে বা অ্যাডহক কমিটি থেকে। সেটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সিইও এবং আমাদের হেড অফ ফাইন্যান্স আছেন এবং অন্য গ্রুপ থেকে আমাদের অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট এবং আমাদের ফাইন্যান্স কমিটি যিনি প্রেসিডেন্ট হবেন বা যিনি চার্জে থাকবেন চেয়ারম্যান, উনি সিগনেটারি হবেন। ছবিগুলো আবারও এক নতুন শুরুর। এদেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার দায়িত্বে আপাতত জাতীয় ক্রীড়া পরিষদের এই নতুন কমিটি। বুধবার বিসিবির পরবর্তী বোর্ড সভা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।